এখনো বুদ্ধিজীবীরা অনেক আছেন যারা ভারতীয় রুপিয়া পেয়ে কথা বলেন। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা, বাংলাদেশের বাণিজ্য সম্পর্কে যারা কথা বলেন, ব্যবসা বাণিজ্য, শিক্ষা সংস্কৃতির ব্যাপারে যারা কথা বলেন, তারা দিল্লির দাসত্বের কাছে নাক খত দিয়েই তারা বাংলাদেশে বুদ্ধিজীবী সেজে, তাও আপনারা জানেন। ইউনূস সাহেবের কাছে আমরা বারবার আবেদন জানিয়েছি, সিট পাইলেই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিনে ঢুকলেই জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর মিছিল করতে হবে। এটি ছিল ফার্স্ট ম্যান্ডেটরি। এটি একটি নীল নকশার আওতায়। আপনারা সাদা মাটাভাবে দেখার কোনো সুযোগ নাই। সুযোগ নাই এ কারণে তারা সুদূর প্রসারী খেলে এই আয়োজনটি করেছেন। জাতীয় গণতান্ত্রিক পার্টি এই জাকপাটা নির্মাণ হয়েছিল কি কারণে, এটি বুঝতে হবে। কারণ এই ছেলেটি তো জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সদস্য না, সে তো আমাদের রাজনীতিটা করতেন না। আমরা কেন এই বীর সেনানীকে স্মরণ করছি, এটি মূলত আমাদের রাজনৈতিক দলের জাকপার পক্ষ থেকে স্পষ্ট বলি। স্পষ্ট বলার এ কারণে এদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলার জমিনকে এবং বাংলার শাসন ব্যবস্থা যখন দুর্নীতি চূড়ান্ত শিখরে পড়ে যায়, তখন শেখ মুজিব ক্ষমতায় ছিলেন, তা আপনারা জানেন। শেখ মুজিব রাষ্ট্রীয় ক্ষমতায় প্রধানমন্ত্রী এই বাংলার বিশাল জনপ্রিয়তার নিয়েই সেদিন সে রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছিলেন, তাও আপনারা জানেন। এই বাংলার মানুষ তখন শিক্ষা দীক্ষায় এবং রাজনৈতিকভাবেও শিক্ষা দীক্ষায় একটি পর্যায়ে ছিলেন না, সংখ্যা খুব কম ছিল। আপনারা অবশ্যই জানেন, তদানীন্তন পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের আজকে যে বিসিএস, তখন বলতো পিসিএস, সেই পিসিএসে 8 জন 10 জন এর বেশি পূর্ব বাংলার সন্তানেরা এই ক্যাডার সার্ভিসে যোগ দিতে পারতেন না, এবং তারা সেই জ্ঞান এবং উচ্চশিক্ষার যে মানদণ্ডকে ক্যারি করার জন্য সেই সময় এরকম যারা বিসিএস পাওয়ার উপযুক্ত এবং যারা লেখনীতে স্পষ্ট এবং যারা জ্ঞান গর্বকে গুরুত্ব দিতেন এবং যারা বুনিয়াদ ফ্যামিলির সদস্য ছিলেন, তারাই মূলত উচ্চ শিক্ষা অর্জন করতেন। তো স্বাধীনতার ইতিহাসে আমি যাব না, শুধু এটুকু আপনাদেরকে বলি যে সেই কালো কোট পরিহিত শেখ মুজিব ভুলভাল বুঝিয়ে এই বাংলার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষকে ভারতীয় আধিপত্যের কবলে পড়ে ভারতীয় দাসত্বের কাছে সেই দিন মাথা নত করে তিনি স্বাধীনতা কথা বলে স্বাধীনতার যুদ্ধের কথা বলেন নাই। যখন বাংলার মানুষ তাকে ভোট দিলেন, তখন সে যে পরিমাণ আসন পেয়েছেন তাতে সেই প্রধানমন্ত্রী হবেন, এটাই নিয়ম। পশ্চিম বাংলা এটা মেনে নিতে পারলেন না। ইতিহাসকে অনেকভাবে অনেকে উপস্থাপন করছেন, কিন্তু বাংলাদেশে এমনই একটি সময় আসছে এবং আসতেছে এবং এখন আছে, সেটি হলো ইতিহাসকে সংরক্ষণ করতে হবে। ইতিহাসকে অতীতের অনেকে বুদ্ধিজীবী যারা দিল্লির দাসত্বের কাছে মাথা নত করে টাকা পয়সা রুপিয়া পেয়ে এই বাংলাদেশে বুদ্ধিজীবী সেজেছিল, এখনো বুদ্ধিজীবীরা অনেক আছেন যারা ভারতীয় রুপিয়া পেয়ে কথা বলেন। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা, বাংলাদেশের বাণিজ্য সম্পর্কে যারা কথা বলেন, ব্যবসা বাণিজ্য, শিক্ষা সংস্কৃতির ব্যাপারে যারা কথা বলেন, তারা
দিল্লির দাসত্বের কাছে নাক খত দিয়েই তারা বাংলাদেশে বুদ্ধিজীবী এসেছে, তাও আপনারা জানেন। বাংলাদেশে রাজনৈতিক অনেক দল আছে, বিস্তারিত আলোচনায় তো বলার দরকার নাই, কথা পরিষ্কার হওয়া উচিত। জুলাই সনদের কথা আমরা গুরুত্বের সাথে কি কারণে বলছি, গুরুত্বের সাথে এই কারণেই বলতেছি, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। ইউনূস সাহেবের কাছে আমরা বারবার আবেদন জানিয়েছি, কোমর সোজা করেন, কারোর কাছে ভয়ভীতি ভারতীয় আধিপত্য বসের কাছে মাথা নত আপনি করেন না। বাংলার ছাত্র, কৃষক, শ্রমিক, মেহনতি জনগণ হাজারো হাজারো লোক আত্মহতি দিয়েছে। এই জালিম, এই জুলুম এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলার মানুষ রাস্তায় নেমে গেছে, তা আপনারা জানেন। জুলাইয়ের বিপ্লবের কথা আমি কী কারণে বললাম? স্বাধীনতায় একই পরাজয় হয়েছে। আন্দোলন করেছিল, মুক্তিযোদ্ধা করেছিল এম এ জলিল, জিয়াউর রহমান, সেনাবাহিনী, পুলিশ, আনসার, সকল স্তরের ছাত্ররাও সেদিন কলম ফেলে, কৃষক সে লাঙ্গল ফেলে সে অস্ত্র হাতে নিয়েছিল, ছাত্র সে কলম ফেলে সাহসিকতার সাথে অস্ত্র ধরেই সেদিন যুদ্ধে নেমেছিল। আর মুজিবি দুঃশাসন এবং মুজিব পূর্ব পশ্চিম পাকিস্তানের অর্থ পেয়েই তার পরিবার নিঃসন্দেহে শান্তিপূর্ণভাবে অবস্থান করেছেন। আর যারা মুক্তিযোদ্ধার চেতনা করেন তারা কোথায় ছিলেন? আজকে যারা 24-এর পতনের পরে কলকাতায় আসর জমিয়েছেন, কলকাতাকে বাসিন্দা করে নিয়েছেন, আপনারা অনেকেই বোধহয় বিষয়টি জানেন না। অসংখ্য নেতা আছে যারা এমপি হয়েছে 3বার 4বার। স্মরণ থাকার কথা, মনোজশীল গোপাল নামে একটি এমপি ছিল, তার বাড়ি ছিল দিনাজপুর, সে 3বার এমপি হয়েছিল। এমপি থাকাকালীনই খুব দূরদর্শিতা মানসিকতা সম্পূর্ণ ছেলে ছিল, হিন্দু সম্প্রদায়ের ছিল। খুব ঠান্ডা মাথায় ভারতীয় হায়নারা এই বাংলাদেশকে নিয়ে বছরের পর বছর সুদূর প্রসারী যে খেলায় মেতে উঠেছিল, খেলায়ের লেবাস পরেই ভারতের দাসত্ব মেনে নিয়ে, ভারতের ইঙ্গিতে, রয়ের ইঙ্গিতেই এই মনোজশীল গোপাল তার দেশের বাড়ি দিনাজপুরে, তার পৈতৃক ভিটা ছেড়ে সে কলকাতায় বিশাল সাম্রাজ্য গড়েছে। আপনারা এটি জানেন। বাংলাদেশের যে সমস্ত নেতারা তখন স্বাধীনতার সময়, যুদ্ধের সময় আমার কৃষক, শ্রমিক, ছাত্ররা, সেনাবাহিনীর সকল দেশপ্রেমিক ভাইরা বাংলার জমিনকে রক্ষা করার জন্য নেমে গেলেন, সেই সময় এই আওয়ামী লীগের ডাঙ্গর বড় বড় নেতারা যা মুক্তির চেতনা কথা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করেছে, ভারতীয় আধিপত্যের কাছে মাথা নত করেছে। আপনারা জানেন ওই সময় তারা ভারতের মাটিতে উচ্চমানের আবাসিক হলে থেকে হোটেলে থেকে এহেন অপকর্ম করে নাই, যা এই অপকর্মের কথা কে বলেছিলেন তাও আপনারা জানেন। একজন দেশপ্রেমিক সাংবাদিক, তার কাছে সকল ভিডিও ফুটেজ ছিল। স্বাধীনতারভাবে, নিষ্ঠুরভাবে, নির্মমভাবে সে বলেছিলেন, তোমাদের আসল চরিত্র, তোমাদের ভারতের দাসত্বের কাছে যে মাথা নত করার সকল চিত্র ডকুমেন্টালি আমার কাছে আছে, এটি তার অপরাধ ছিল। এ কথাটি সাথে আবরার জীবনের দেশপ্রেমিক চেতনার অনেক মিল আছে, আপনারা লক্ষ্য করবেন। আপনারা জানেন আমি 90-তে যে আন্দোলনটা স্বৈরাচারের বিরুদ্ধে হয়েছে, তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভাবতাম, চিন্তা করতাম যে বুয়েটের মেধাবী ছাত্ররা
ওরা দেশ নির্মাণ কাজে ব্যস্ত থাকুক, ওদেরকে আমরা তেমন বিরক্ত করতাম না, ওদের প্রতিটা মিছিল মিটিংয়ে তত আসার জন্য উৎসাহিত করতাম না। তারপরও কিছু প্রগতিশীল ছাত্ররা আমাদের মিছিলে অংশগ্রহণ করতেন এবং এরশাদ পতনে তাদের অনেক অবদানও ছিল। এই জালিম সরকার এসে বুয়েট সহ সারা বাংলাদেশের উচ্চ শিক্ষায় যা নিয়োজিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি কারাগারে রূপান্তরিত করেছিলেন। কি কারাগার? সেটি হলো সিট পেতে হবে, তাদের কাছে নাম লিখতে হবে। সিট পাইলেই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিনে ঢুকলেই জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর মিছিল করতে হবে। এটি ছিল ফার্স্ট ম্যান্ডেটরি। যারা না করবেন তাদেরকে হলবাদ এবং বিশ্ববিদ্যালয়ের তার ভর্তির ব্যাপারও তাকে শোকজ করে অনেক ঘটনা ঘটেছে, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করা হয়েছে, এরকম অনেক প্রমাণ আছে। এই ভারতীয় বাংলাদেশের সংস্কৃতি, সামাজিক, শিক্ষাঙ্গন এবং কি সেনাবাহিনী, যে সেনাবাহিনী বাংলার জমিনকে, বাংলার সার্বভৌমত্বে, বাংলার বিপদের সময়, বাংলার যখন বন্যা দুর্ভোগ হয়, দুর্যোগ হয়, যখন পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাংলাকে ষড়যন্ত্র করা হয়, বাংলার স্বাধীনতা সার্বভৌমত্বকে ওই ভারতীয় দালালরা, ভারতীয় রয়ের এজেন্টের মাধ্যমে ওদের দাসত্বের কাছে মাথা নত করেই পার্বত্য চট্টগ্রামে বারবার অশান্তি করেছে স্বাধীনতার পর থেকে, আপনারা তা জানেন। এবং এই ফ্যাসিস্টের যারা প্রেতাত্মারা বসে আছে কলকাতার মাটিতে, তারা বহু খেলা খেলেছে, আপনারা জানেন। এই খেলা শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম নয়, আপনারা লক্ষ্য করেছেন গত বছর, এবছরও তারা নেটওয়ার্ক করেছিলেন, পারেন নাই। এই হিন্দু সম্প্রদায়ের পূজাকে নিয়ে দেশে অশান্তির দানা বেঁধে ছিলেন তারা। কিন্তু দেশপ্রেমিক লোকেরা পূজা মণ্ডপে এমনভাবে পাহারা দিয়েছে এবং বাংলাদেশের এখনো বর্তমান সরকারের আইন শৃঙ্খলার প্রতি আমি শ্রদ্ধা জানাই। মিডিয়া ভাইরা এমনভাবে পূজা মণ্ডপগুলিকে পাহারা দিয়েছেন, পাহারা বলতে আমি মিডিয়া ভাইকে বলবো, তারা এমনভাবে সক্রিয়তার সাথে প্রতিটি পূজা মণ্ডপে ছিলেন এবং যারা এই পায়ে তারা করতে চেয়েছিলেন, পূজা মণ্ডপকে ভাঙতে চেয়েছিলেন, তারাই তখন খুব সতর্কতার সাথে পিছ পানিয়েছে। তারপরও কুষ্টিয়ার কথা জানেন, কুষ্টিয়াতে আবার ইসলাম ধর্মের যারা আমরা দাড়ি রাখি, সুন্নত, এই দাড়ি পরিহিত অবস্থায় তারা, ওর নাম কি, এই যে সীমার নাকি অসুর সম্পর্কে আপনারা জানেন। অসুর হলো হিন্দু ধর্মের সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী, নিকৃষ্টতম মানুষ বলে তারা অবহিত করে এবং সেখানে দিয়েছে এই আমাদের ওই অসুরের মূর্তিতে আমাদের দাড়ি পরিহিত অবস্থায় তারা। আর ভারতের ওই বদমাশ যারা বসে আছে, জালিম যারা বসে আছে, তারা ওখানে বসে নাই। ইউনূস সাহেবের মূর্তি বানিয়ে নিষ্ঠুরভাবে বিশ্ববাসীকে তারা কি মেসেজ দিতে যাচ্ছে, কি মেসেজ বিশ্ববাসীকে দিতে যাচ্ছে, এটি আজকে পরিষ্কার করতে হবে ভারত সরকারের। কথাবার্তা পরিষ্কার। সময় এসেছে সাহসিকতার সাথে শুধু জাকপানা, বাংলাদেশের প্রতিটি রাজনীতি, প্রতিটি সংগঠন, সামাজিক সংগঠন এবং প্রয়োজনে হিন্দু ভাইয়েরা, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মেই আজকে পরিষ্কার করতে হবে কি কারণে আমাদের ইউনূস সাহেবের মূর্তি অসুরে রূপান্তরিত করছেন। এটি একটি নীল নকশার আওতায়। আপনারা এটা সাদা মাটাভাবে দেখার কোনো সুযোগ নাই। এ কারণে তারা সুদূর প্রসারী খেলে।
তারা 100 বছর পরে 50 বছর পরে বাংলাকে কিভাবে শোষণ করবে, তার আশেপাশের যত দেশ আছে সেই দেশগুলোকে কিভাবে কলাতে আনতে হবে, তাদের দাসত্ব মানতে হবে, সেই নকশা করেই এই ভারতীয় হায়নারা পাশের যে সমস্ত রাষ্ট্র তাদেরকে তারা কুক্ষিত করে। আপনারা সিকিমের কথা জানেন, লেন্দুর দর্জির মতো এই বাংলাকেও করতে চেয়েছিল। বাংলার সকল দাসত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব, প্রতিটি সেক্টরকে তারা ঠিক সিকিমে রূপান্তরিত করেছিলেন। এবং আপনারা লক্ষ্য করবেন 300 আসনের নির্বাচন। আরে বাবা, তোমাদের রাষ্ট্রীয় ক্ষমতার জন্য কয়টা দরকার? 151টা হলেই তো রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়া যায়, চালান যায়। তাই একটি আসনও ছাড়তে চায় না। ছাড়তে না চাওয়ার মেইন কারণ ছিল এদের সিকিম করবে। পার্লামেন্টে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যেন কেউ কথা না বলতে পারে, সেই কারণেই তারা সকল আসন চাই। সকল আসন তারা দখল করেই এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য যত কুড়ি আইন প্রণয়ন করা দরকার সেটি তারা করছিল। এবং আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশের সার্বভৌমত্বের কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনা কথা বলে। আরে বাবা, তুমি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন ফ্যাসিস্ট খুনি হাসিনা, এবং শেষে বলেও ফেলছে। কারণ অন্যায় যে করে, রিমাইন্ডের কথা আপনারা জানেন, শেষ পর্যায়ে কিন্তু খুনের কথা বইলেই দেয় যে অমুকরে আমিই খুন করছি। এবং শেখ হাসিনা বলেই ফেলছিল যে ভারতকে আর কত দেব, কত দিলে ভারত আর খুশি হয়। আপনারা জানেন বাংলাদেশের বিশাল একটি অংশ ভারতের বেনিয়াদের কাছে 6000 একর জমি, বাংলাদেশের জমি দেওয়া হয়েছে ভারতকে। আপনার ঘোষিত অঘোষিত চুক্তিগুলি, অসম চুক্তি, গোপন চুক্তি, ইউনূস সাহেব এবং সারা বাংলাদেশকে ইউনূস সাহেব প্রকাশ করেন। বাংলার মানুষ জানতে চায় শেখ হাসিনা কতগুলি চুক্তি, কতগুলি গোপন চুক্তি, প্রকাশ্য চুক্তি করছে, এটি বাংলার মানুষ জানতে চায়। এই আবরা বিবেকের কাছে সে মাথা নত করে নাই। তার বিবেকের তাড়নায় সেদিন বাংলার সার্বভৌমত্ব, বাংলার খনিজ সম্পদ, বাংলার সমুদ্র সম্পদ যখন বিকিয়ে দিচ্ছে, তখন এই আবরার অপরাধ ছিল সে শুধু একটি ফেসবুকের একটা স্ট্যাটাস দিয়েছিল। আপনারা জানেন, সে কোনো মিছিল করে নাই, সে কোনো দলের সদস্য ছিল না, কিন্তু তার দেশপ্রেমিক চেতনায় এবং যে বুক ভরা লালন করতেন, এক প্রভু আল্লাহর কাছে তিনি মাথা নত করতেন। তিনি ইতিমধ্যে এক বক্তারা বলেছেন তো ইসলামের দাওয়াত দিত। ইসলামের দাওয়াত দেওয়া তো কোনো অপরাধ না। সেই ছেলেটিকে নিষ্ঠুরভাবে, নির্মমভাবে এই তার বুয়েটের ছাত্ররাই তাকে মারছে, এটি পরিষ্কার। এবং মজার কথা হলো, তাদের বিরুদ্ধে মামলা হলো। যারা মারলেন, যারা প্রকৃতপক্ষে মারছেন, তারা বেল নিয়েছে, এখন তারা বাইরে অবস্থান করছে। যারা অতভাবে সক্রিয় ছিল না, কাছাকাছি ছিল, তাদেরকে এখন যে কারাবরণ করতে হচ্ছে। অসংখ্য মেধাবী ছেলের জীবন নষ্ট হয়ে গেছে এই আবরা হত্যাকাণ্ডে। এই আবরা হত্যাকাণ্ড শিওরে আমাদের জাগপার শিওরে ওঠে, কারণেই তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন। অন্যায়, অনিয়ম, স্বাধীনতা, খনিজ সম্পদের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে, ভারতীয় হায়নাদের বিরুদ্ধে সে চেষ্টা দিয়ে তার অপরাধ। আরও একটি বিষয় আপনাদের পরিষ্কারভাবে জানা উচিত এবং জানেন, তদানীন্তন ছাত্র নেতা ছিলেন ইলিয়াস, সিলেটের মাটির সন্তান। তার অপরাধ ছিল টিপাই মুগের বিরুদ্ধে। টিপাই বাদে বাংলার জমিনে
টিপাই বাদ দেওয়া হবে না, দিতে যাবে না। এর প্রতিবাদে হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ এবং সিলেটে বিভাগের ইতিহাসে এত বড় সমাবেশ হয় নাই, আপনারা তা জানেন। সেই সমাবেশেই তার মৃত্যু ঘণ্টা বেজে উঠল। ইলিয়াসকে নিষ্ঠুরভাবে জীবন দিতে হয়েছে। তাকে অনেক লোককেই, অনেক নেতাদেরকেই আপনি বড় জানেন গুম করেছে, কিন্তু গুম করার পর অনেকে ফেরতও আসছে, অনেকে আয়না ঘরে রেখেছে, কিন্তু ইলিয়াসকে আয়না ঘরেও রাখে নাই, ইলিয়াসকে ভারতেও পাঠায় নাই। ইলিয়াসকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার জন্য নিষ্ঠুরভাবে নির্মমভাবে মেরেছে, আপনারা জানেন। কোনো ক্ষমা করেন নাই, ঝুলিয়ে রাখে নাই। তারা দক্ষ করেছে, তারা চিন্তা করেছে এবং পুঙ্খানুপুঙ্খানুরূপে বিশ্লেষণ করে দেখেছে ইলিয়াস যদি বেঁচে থাকে আরও ইলিয়াসের জন্ম হবে, আরও দেশপ্রেমিকদের জন্ম হবে। সে কারণে এই ইলিয়াসকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এবং তাই করছে। ভারত আমাদের ভিতরে আধিপত্যবাদ এমনভাবে বিস্তার করছিল, যেই বিস্তারে বাংলাদেশের একটা রাষ্ট্রের যতগুলি উইং থাকে, যতগুলি সেক্টর থাকে, প্রতিটি সেক্টরকে ধ্বংসলীলায় ফেলে দিয়েছেন। শিক্ষাঙ্গনের কথা ইতিহাস আপনারা জানেন। বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে অপসংস্কৃতি, অপব্যাখ্যা, ইতিহাস, বিভ্রান্তকর ইতিহাস দিয়েই এই বাংলার মাসুম বাচ্চা হতে শুরু করে উচ্চ শিক্ষিতদেরকে এইভাবে শিক্ষাই দেন। উচ্চ শিক্ষার অবস্থা আপনাদের স্মরণ থাকার কথা। বাংলাদেশের যতগুলি বিশ্ববিদ্যালয় সরকারি ছিল, সরকারি বিশ্ববিদ্যালয়গুলো সপ্তাহে একদিন গেলেই হইতো, মাসে একদিন গেলেই হইতো, আর যাওয়াও লাগতো না। এমন গণতন্ত্র দিয়েছিলেন শেখ হাসিনা, বাবা তোকে পড়াশোনা করার দরকার নাই, খালি সময় মতন সার্টিফিকেটটা পালিত হয়। এরকম একটা জায়গায় এডুকেশনকে নিয়ে গেছিলেন, আপনারা জানেন। সেই ছাত্র সমাজ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষার জন্য আসে, আপনারা জানেন বাংলাদেশের প্রতিটি জেলা থেকে ছেকে মেধাবী ছাত্ররা চান্স পায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট বিশ্ববিদ্যালয়। সেই মেধাবী ছাত্রদেরকে শিক্ষাঙ্গনে এমনইভাবে শিক্ষা অর্জন করার যে সিস্টেম ছিল, যে সুযোগ ছিল, সেই সুযোগ থেকে বঞ্চিত করে শুধু সার্টিফিকেটে রূপান্তরিত করেছে মুজিববাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা, এছাড়া কোনো কাজ ছিল না। এবং তাদেরকে এই মেধাবী ছাত্রকে ওর পাহারাদার হিসাবে ভারতের ইঙ্গিতেই এই জালিম সরকার শেখ হাসিনা পেটুয়া বাহিনী দিয়া বানিয়ে এদেরকে হাতে অস্ত্র দিয়ে এদেরকে ধ্বংসলীলায় ফেলে দিলেন। আর সাংস্কৃতিক কথা বলেন, সামাজিক অবক্ষয়ের কথা বলেন, আপনাদের স্মরণ থাকার কথা জাহাঙ্গীরনগরে ধর্ষণের সেঞ্চুরিতে নিয়েছিলেন, আপনারা জানেন। কার সন্তান? শেখ হাসিনার সোনার সন্তানেরা। ইতিহাস ভুলে গেলে যাবে না, চলবে না। এই কারণেই আমরা একটু ভুলুণ্ঠিত জাতি। আমরা অতীতকে রপ্ত করি না, অতীতকে স্মরণ করি না। এই আমরা যদি আজকে বড় দলের ছাত্র নেতা থাকতো, ছাত্র সংগঠনের নেতা থাকতো, অথবা সমাবেশের যে কোনো সদস্য থাকতো, তার অনুষ্ঠান আজকে হয়তো বিশাল আকারে। সে একজন সাধারণ ছাত্র ছিল। আর আমাদের রাজনীতি জাকপা শফিউল আলম প্রধান আমাদের শিখিয়েছে